আসসালামু আলাইকুম। আমি সাবিনা সিরাজ, প্রতিভা প্রকাশ গ্রুপ থেকে লাইভে এসেছি। ফেসবুকের নিয়মিত আয়োজন কবির কণ্ঠে কবিতা পাঠ ১৮৭ পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ এবং প্রাণঢালা ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে ভালো আছি বললেও ঠিক ভালো আছি আসলে বলতে পারছি না, কারণ সবাই মিলে যখন আমরা ভালো থাকি তখনই কিন্তু বলা যায় যে আমি ভালো আছি। আমরা সবাই তো আসলে ভালো নেই। আমরা এখন বর্তমান যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আসলে খুব একটা ভালো অবস্থাতে আমরা নেই। সেজন্য সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, যেন আমাদের আগের পৃথিবীটা আমরা আবার ফিরে পাই, আবার যেন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। আজকে কিছুটা সময় আমি আপনাদের সাথে থাকব কথা, কবিতা, আড্ডায়। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। দেশ বিদেশ যে যেখান থেকে প্রোগ্রামটি দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মঈন মোরসালিন ভাইয়ের প্রতি। উনি আমাকে এই গ্রুপে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগেও আমি একবার করেছিলাম প্রতিভা প্রকাশ কবির কণ্ঠে কবিতা পাঠ, এই প্রোগ্রামে আমি এসেছিলাম এর আগেও একবার। তো আবারও আরেকবার আমার আসার ভাগ্য হলো, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিভা প্রকাশ গ্রুপের সবাইকে, সকল কলাকুশলী, সকল কবি, লেখক, সকল সদস্যকে। সেই সাথে মঈন মোরসালিন ভাইকে তো স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, সাথেই থাকুন। আমার মনে হয় প্রথমেই আমি একটু যদি প্রতিভা প্রকাশ সম্পর্কে একটু পরিচিতি আপনাদেরকে জানিয়ে দিতে পারি, আমার মনে হয় সেটা ভালো হবে সবার জন্য। আমি একটু পরিচিতিটা পড়ছি। লেখক পাঠকের সেতুবন্ধন প্রতিভা প্রকাশ। প্রতিভা প্রকাশ ফেসবুক গ্রুপের মেম্বার সংখ্যা এখন ১২,০০০। লেখকগণ নিয়মিত বিভিন্ন বিষয়ে গ্রুপে পোস্ট দিয়ে থাকেন এবং পাঠকগণ কমেন্ট বা মন্তব্যের মাধ্যমে মূল্যায়ন করে থাকেন। পাঠকদের সাথে লেখকদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়মিত আয়োজন হয় কবির কণ্ঠে কবিতা পাঠ। গত এক বছরে প্রায় ২০০ লেখকের লাইভের মাধ্যমে গ্রুপে কবিতা পাঠ করেছেন। এমন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিভা প্রকাশ সাহিত্য সংস্কৃতি অঙ্গনে নিয়মিত কাজ করে যাচ্ছে, তারুণ্যের প্রেরণায়, ঐতিহ্যের চেতনায়। এই স্লোগানকে ধারণ করে প্রতিভা প্রকাশ আরও বেগবান গতিতে এগিয়ে যাবে, এটি আমাদের সবার শুধু প্রত্যাশা নয়, বিশ্বাস। আমার অনেক অনেক শুভকামনা রইল প্রতিভা প্রকাশ এই গ্রুপটির জন্য আরও অনেক দূর এগিয়ে যাবে, আরও অনেক অনেক সমৃদ্ধশালী হবে। আমার অনেক শুভকামনা রইল। ইতিমধ্যেই আমার সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। মঈন মোরসালিন ভাইকে তো আমি দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সাথে আছেন আপনি, সাথেই থাকুন। ইমরান পরশ ভাইয়া এসেছেন, আপনাকে স্বাগতম, অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকুন। আজকে আমি আমার কিছু পছন্দের কবিতা শোনাবো আপনাদের। আমার লেখা দু একটা কবিতা হয়তো আমি পড়তে পারি। প্রতিভা প্রকাশ গ্রুপ থেকে কিছু কবিতা পড়ব, ঠিক আছে, এবং পছন্দের কিছু কবিতা তো পড়বই। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমি তাহলে আমার পরিবেশনা শুরু করি। আমার মনে হয় দর্শকরা আমার সাথে যুক্ত হবেন আস্তে আস্তে। আসলে দর্শকরাই তো আমাদের প্রাণ, দর্শকরা যদি না থাকেন আমরা আসলে কিছুই না। আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য দর্শকরাই তো অনেক বড় একটা শক্তির উৎস। তার আগে আসলে আমি বলতে চাচ্ছি যে পৃথিবীতে যত কবিরা আছেন সকল কবিদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ কবিরা না থাকলে তো কোনো কবিতারই সৃষ্টি হতো না। কবিরা আছেন বলেই প্রতিদিন প্রতি ক্ষণে ক্ষণে এত সুন্দর সুন্দর কবিতা
আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, তাই না? সেজন্য আমার পক্ষ থেকে পৃথিবীর সকল কবিকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ এবং প্রাণঢালা ভালোবাসা এবং কৃতজ্ঞতা। প্রথমেই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে আমার প্রথম পরিবেশনা শুরু করছি। প্রথমেই আমি পড়ছি কুয়ার ধারে কবিতাটি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ আসে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। ধন্যবাদ। আমার অনেক পছন্দের একটি কবিতা, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমার সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন, আমি একটু ঘুরে আসি। উপরে উঠে যাচ্ছে তো, আচ্ছা আমি কিছু দেখতে পাচ্ছি কিছু পাচ্ছি না। ফেসবুক ইউজার লেখা উঠলো খুব সুন্দর আবৃত্তি, অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকুন ভাইয়া। আমি দেখছি আছেন যতন বিশ্বাস, খালিদা তালুকদার আপু আছেন, আচ্ছা তারপরে আরও আছেন সুব্রানা দাস মুনমুন, খুব সুন্দর আবৃত্তি, ধন্যবাদ আপু। আবু রাসেল ভাইয়া আছেন, ভাগ্যধর বৈদ্য আছেন। দুই বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখকদের পরিচিতি গড়ে তুলতে প্রতিভা প্রকাশের বিশেষ আয়োজন কবির কণ্ঠে কবিতা পাঠ। সত্যি খুব সুন্দর একটি আয়োজন, মঈন মোরসালিন ভাইয়ের অনেক সুন্দর একটি আয়োজন, কবির কণ্ঠে কবিতা পাঠ। আসলে সবার সহযোগিতা ছাড়া তো কিছুই হয় না, সবাই সবাইকে সহযোগিতা করব, তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আতিয়ার রহমান ভাইয়া আছেন, সুন্দর আয়োজন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সাথেই থাকুন। MU আনিস আহমেদ লিখেছেন ভীষণ সুন্দর আবৃত্তি হচ্ছে, শুভকামনা কবি বন্ধু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকুন। আমি তাহলে আমার পরের কবিতায় যাচ্ছি। এবারে আমি কবি জীবনানন্দ দাশের একটি কবিতা, সবার পরিচিত এবং সবার অনেক পছন্দের একটি কবিতা, আমারও অনেক পছন্দের, আমি পড়ার চেষ্টা করছি। বনলতা সেন, বনলতা সেন, কবি জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে
মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জীবনের রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। ধন্যবাদ। আশা করি সবার পছন্দের কবিতা এটা। আমারও ভীষণ ভালো লাগে কবিতাটি। হ্যাঁ, অনেকেই লিখেছেন পছন্দের কবিতা। আসলে অনেক পছন্দের, ছোটবেলা থেকেই শুনে আসছি কবিতাটি, ভীষণ পছন্দের কবিতা এটা। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটু দেখে নিই, দর্শকদের কাছে একটু ঘুরে আসি। শামীম রহমান ভাইয়া আছেন সাথে, ধন্যবাদ ভাইয়া। মুহাম্মদ আলম ভাইয়া লিখেছেন আমারও অনেক পছন্দের কবিতা। সত্যি ভাইয়া, এটা সবার পছন্দের কবিতা। বদরুন্নেসা সাজু, অসাধারণ আবৃত্তি ও কথন, শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপু, সাথেই থাকুন। নিরুপমা ঘোষাল দিদি লিখেছেন কণ্ঠে জাদু আছে। আসলে চেষ্টা করছি দিদি, সাথেই থাকুন। আপনারা সাথে থাকলে আরও বেশি ভালো লাগে। এবারে আমি যে কবিতাটি পড়ছি, এটাও আমাদের সবার অনেক পরিচিত কবিতা, অনেক পছন্দের কবিতা। আমি চেষ্টা করছি সৈয়দ শামসুল হকের আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে,
এসেছি আমার পেছনে হাজার চলার চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেয় শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় কথা বলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। ধন্যবাদ। ভীষণ সুন্দর একটি কবিতা, শুনলেই মনটা ভরে যায় আসলে। খালিদা তালুকদার আপু লিখেছেন ভালো লাগছে, ধন্যবাদ আপু। যতন দেবনাথ দাদা আছেন সাথে, কবিতা যেন কথা হয়ে ধ্বনিত হচ্ছে আপনার কণ্ঠে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সাথেই থাকুন। মঈন মুরসালিন ভাইয়া লিখেছেন খুব সুন্দর আবৃত্তি, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আলম ভাইয়া লিখেছেন আমি বাংলায় কথা বলি, সুন্দর কথা। এ যে আমার বাংলা ভূমি, বাংলাদেশ। সত্যি এটা আমাদের সবার মনের কথা। যারা সাথে আছেন সাথেই থাকুন, আশা করি ভালোই লাগবে আপনাদের এই সময়টুকু। এবার আমি যে কবিতাটি পড়ছি এটাও আমার অনেক পছন্দের একটা কবিতা, মেঘ বলল। ভীষণ ভালো লাগে, কবি শুভ দাশগুপ্তের মেঘ বলল। মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। শ্রাবণ মাসের একলা দুপুর। মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার। কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব। শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম। ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙে পড়ব। এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারব না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই। সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন। কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবু রে মেঘ যাব, একদিন ঠিক
তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। ধন্যবাদ। অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন সাথে, অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন। আমি একটু পানি খেয়ে নিচ্ছি। অসাধারণ, অনেক বন্ধুরা আছেন সাথে, অসংখ্য ধন্যবাদ। বদরুন্নেসা সাজু আপু লিখেছেন দেশপ্রেমের অনন্য বহিঃপ্রকাশ। সত্যি আপু, এর চেয়ে ভালো দেশের কবিতা হতেই পারে না। SK মনিরুল ইসলাম ভাইয়া লিখেছেন খুব সুন্দর আবৃত্তি, অসংখ্য ধন্যবাদ। যতন দেবনাথ দাদা লিখেছেন অসাধারণ স্টাইল, মুগ্ধ হলাম আপু, অসংখ্য ধন্যবাদ দাদা। মরিয়ম জাহান আপু লিখেছেন সুন্দর হয়েছে আপু, অসংখ্য ধন্যবাদ। বিজয় রতন অসাধারণ, অনেক ধন্যবাদ। আপনারা আমার সাথে আছেন বলে আমার আরও বেশি ভালো লাগছে। মুস্তফা আনসারি ভাইয়া লিখেছেন সাথে ছিলাম আপু, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আবু রাসেল ভাইয়া খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমি আরও কিছু কবিতা পড়ব, প্রতিভা প্রকাশ গ্রুপ থেকেও আমি কিছু কবিতা নিয়েছি পড়ব। আমার অনেক পছন্দের আরেকটি কবিতা কবি প্রেমেন্দ্র মিত্রের ঝড় যেমন করে জানে অরণ্যকে পড়ছি। ঝড় যেমন করে জানে অরণ্যকে, তেমনি করে তোমায় আমি জানি। দুরন্ত নদীর ধারা যেমন করে দেখে আকাশের তারা, সেই আমার দেখা। স্থির আমি হই না, আমার জন্য নয় প্রশান্তির পরিচয়। কেমন করে আমি বোঝাই আমার ব্যাকুলতা, বাতি দিয়ে কি হয় বিদ্যুতের ব্যাখ্যা। সাগরের অর্থ মেলে সরোবরে, একটা মানে আছে পালিত পশুর চোখে, আরেকটা মানে আছে বন্য সাপদের বুকে। বৃথায় এই দুইয়ের মিল খোঁজা, আমি থাকি আমার উদ্দামতায়। চেয়েও না আমায় বশ করতে, সহজ করতে। কে জানে, হয়তো আমার জানাই সত্যকারের জানা। দুলে না উঠলে আকাশের বুঝি মানে হয় না। পৃথিবীকে নাড়া দিয়ে সত্য করতে হয়। তুমি আমার আকাশ, আমার দুরন্ত স্রোতে কম্পমান তোমার পরিচয়। তুমি আমার অরণ্য, আমার ঝঞ্ঝা বেগের প্রশ্রয় ও প্রতিবিম্ব। ধন্যবাদ। আমি এবারে একটু অন্য কবিতায় যাচ্ছি। এবারে আমি কবি মঈন মুরসালিন ভাইয়ের একটি লেখা পড়ছি। জেগে ওঠার গান, কবি মঈন মুরসালিন। রাতের আঁধারের বুকে গতকাল কতটা কষ্ট ছিল দেখেনি কেউ। আঁধারের সামিয়ানা ভেদ করে পৃথিবীতে নেমে আসে সূর্যের তীব্র আলো। আমরা আড়মোড়া ভেঙে জেগে উঠি। পরম মমতায় আমাদের সমস্ত অঙ্গ অঙ্গে ছুঁয়ে যায় কোমল বাতাস। সূর্যের আলো কিংবা কোমল বাতাস অকৃপণভাবে বিলিয়ে দেয় নিজেকে। কিন্তু আমরা
আমরা কি কখনো এই প্রাপ্তির কথা ভেবেছি? এই যে সূর্যের আলো, কোমল বাতাস, গোধূলির সৌন্দর্য, পাখির কুজন, নদীর কলতান কিংবা বৃক্ষের কথা, আমরা জেনে বুঝেও নৃশংসভাবে নষ্ট করে দিচ্ছি আমাদের পরিবেশ। জন্ম যখন হয়েছে আমার এই শ্যামল বাংলায়, তবে আমি কতটুকু ভালোবেসেছি এই দেশ, ভাষা আর মানুষকে। আমার উঠোনে বাংলা ছাড়া আর কোনো ভাষা নেই। আমার উঠোনে বাংলাদেশ। আমার উঠোনে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ নেই। আমার উঠোনে বাঙালি ছাড়া আর কোনো মানুষ নেই। যখন আমাদের পূর্বসূরিগণ সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কোনটা দেশ, কোনটা ভাষা, কে আমার আপনজন, তখন আমার সামনে এসে পড়েছে 56,000 বর্গমাইলের এই ভূখণ্ড। অনেক রক্ত ঝরিয়ে পেয়েছি এই বাংলাদেশ, অনেক রক্ত ঝরিয়ে পেয়েছি এই বাংলা ভাষা। তারপরও কি এই দেশ আমাদের নয়? আমরা শুধু হিংসে করে যাচ্ছি জনে জনে, দলে দলে। কেন এই অন্ধ প্রতিযোগিতা? একবারও ভেবে দেখছি না অনেক তো পেলাম, কি দিয়েছি এই দেশকে? মাকড়সার জীবন কিংবা কলাগাছের জীবনকে পাঠ করতে শিখুন। নিজের জন্য নয়, শুধু অন্যকে বিলিয়ে দিতেই জীবন উৎসর্গ করছে। আমরা আরও একবার ভাবব, কেন প্ররোচনায় নয়, কোনো প্ররোচনায় নয়। শুদ্ধ হয়ে নিজেকেই প্রশ্ন করব, রাজনীতি নয়, রাষ্ট্র নয়, ক্ষমতার লালসা নয়, আমরাই গড়ে নিব আমাদের নিরাপদ আবাসভূমি। শিক্ষা, চিকিৎসা, ভর্তি, বাণিজ্য, চাঁদাবাজি, হঠকারিতা আমরাই বন্ধ করব। আসুন আমরা নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হই। জন্ম যখন হয়েছে আমার এই সোনার বাংলায়, তবে আমি কতটুকু ভালোবেসেছি এই দেশ, ভাষা আর মানুষকে। আমার এই বুকে বাংলা ছাড়া আর কোনো ভাষা নেই। আমার এই বুকে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ নেই। আমার এই বুকে বাঙালি ছাড়া আর কোনো মানুষ নেই। আমার এই বুকে বাঙালি ছাড়া আর কোনো মানুষ নেই। বাহ, খুব সুন্দর লিখেছেন মঈন ভাইয়া। আপনি নিশ্চয়ই শুনেছেন কবিতাটি, আমি চেষ্টা করেছি পড়ার, আমার ভীষণ ভালো লেগেছে। ভীষণ সুন্দর একটি কবিতা। এটাই যেন আমাদের প্রতিজ্ঞা হয়, এটাই যেন আমাদের মূল মন্ত্র হয়, যে আমরা সবার জন্য কাজ করব, নিজেকে বিলিয়ে দিব অন্যের জন্য, এটাই যেন আমরা শিখি। এবারে আমি যে কবিতাটি পড়ছি, প্রতিভা প্রকাশ গ্রুপ থেকে একজন কবি ইমরান পরশ ভাইয়ার একটি কবিতা, বাবা। বাবা লিখেছেন ইমরান পরশ। বাবা হলেন বটবৃক্ষ, মাথার উপর ছাতা, ঝড় বৃষ্টি রৌদ্র তাপে দেন পেতে তার মাথা। বাবা হলেন শিক্ষাগুরু, বর্ণমালা শেখান, আধো বলেই স্বরবর্ণ হাতটা ধরে লেখান। মায়ের সাথে খুনসুটি হয় আমার জন্য জানি, মুখ বুজে তাও জান যে টেনে সংসারের এই ঘানি। বাবা আনেন চিপস চানাচুর, নানান রকম খাবার, হরেক রকম খেলনা পাবার বায়না থাকে আবার। বুক ভরা তার ভালোবাসা, মায়ার সুতোয় বাঁধা। বাবা হলেন বটবৃক্ষ, মা হলো তার আধা। সত্যি তাই, বাবা মা দুজনই আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বাবা মা ছাড়া আসলে আমরা আমাদেরকে কল্পনা করতে পারি না। আল্লাহ যেন সবার বাবা মাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। যারা পরপারে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে শান্তিতে রাখেন, সেটাই দোয়া করছি। আচ্ছা, ইমরান পরশ ভাইয়ার আরেকটি কবিতা আছে আমার কাছে, আমার ভীষণ ভালো লেগেছে, কবিতাটা পড়ার চেষ্টা করছি। তুমি নেই বলে।
ইমরান পরশ। তুমি নেই বলে এ শহরে বৃষ্টি নামে না। রোদেরাও বিমর্ষ দৃষ্টিতে তাকায়। রাতেরা দরজা খুলে না, বাতিগুলো জ্বলে না আগের মতো। অ্যালকোহলেও সুখ পাই না। বুধ হতে বুকের ড্রয়িং রুমে ভালোবাসার সোফায় ধরছে ঘুণ। তুমি নেই বলে ভালো নেই এই শহর। রোদেরা স্থান সেরে নেয় বিমর্ষ শহরে। সত্যি তাই। ভীষণ ভালো লাগলো কবিতাটি। অনেক ধন্যবাদ ইমরান পরশ ভাইয়াকে। আমার মনে হয় ভাইয়া শুনছেন, সাথেই আছেন। যে শুনছি, ভাইয়া লিখেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এবার কি আমি চেষ্টা করব আমার লেখা একটা কবিতা পড়ার? দেখি, আমি চেষ্টা করি, দেখি ভাইয়া আপনাদের মতো তো আমি লিখতে পারি না, চেষ্টা করি একটু একটু। তো দেখি একটা কবিতা পড়ার চেষ্টা করি। আমার নিজের লেখা একটি কবিতা, নাম গোধূলি বেলা। গোধূলি বেলায় স্নিগ্ধ হাওয়ার পরশে জানালার পাশে বসে দেখছি আকাশের সোনালি আভা। মনেরও রঙে রাঙাবো বলে, আর ভাবছি পৃথিবীটা সত্যি স্বপ্ন রঙিন। ক্লান্ত পাখিরা নীড়ে ফিরে যাচ্ছে আগামী দিনের একটি নতুন সূর্য দেখার প্রত্যাশায়। কর্মব্যস্ত মানুষগুলো ঘরে ফিরছে প্রিয়জনের ভালোবাসার টানে। অভিমানী শুভ্র মেঘগুলো উড়ে যাচ্ছে অজানা পথের ঠিকানায়। মনে হয় এই বুঝি বৃষ্টি এলো। আমার খুব ইচ্ছে করে মেঘের সাথে নানা দেশে ঘুরে বেড়াতে। একদিন ঠিক যাব রে মেঘ, যাব। গোধূলির লগ্নে স্নিগ্ধ হাওয়ায় গাছের পাতায় দোলা দিয়ে যায়। ফুলের গন্ধে চারিদিক মুখরিত। প্রকৃতির কি সুন্দর রূপ, যেন সেজেছে রাঙা বউয়ের মতো। হঠাৎ মনটা কেমন করে উঠল। প্রকৃতির নিয়মে ভোরে সূর্য উঠবে, সন্ধ্যা হলে পাখিরা নীড়ে ফিরবে, আকাশে থাকবে মেঘের ভেলা। বৃষ্টির পরে রংধনুর 7টি রঙে রাঙিয়ে সৃষ্টি হবে অপরূপ সৌন্দর্য। গোধূলি বেলায় বসে ভাবছি একদিন আমি হয়তো থাকব না, চিরবিদায় নিব পৃথিবী থেকে। সবই থাকবে আগের মতো। সেদিন কি তোমরা আমাকে ভুলে যাবে? সেদিন কি তোমরা আমাকে ভুলে যাবে? মনে রাখবে না এই আমাকে? মনে রাখবে না এই আমাকে? ধন্যবাদ। অনেকেই আছেন, আমি একটু দেখছি, আবার দর্শকদের কাছ থেকে ঘুরে আসি, দেখি। কমেন্টসগুলো পড়তে পারছি না কেন? সুন্দর পাঠ লিখেছেন অপর্ণা মণ্ডল মিত্র, অসংখ্য ধন্যবাদ। খালিদা আক্তার আপু লিখেছেন পছন্দের কবিতা। এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, যতন দেবনাথ দাদা লিখেছেন আপনার আবৃত্তি অনেক দিন মনে থাকবে আপু। অসংখ্য ধন্যবাদ দাদা, সাথেই থাকবেন। নিরুপমা ঘোষাল লিখেছেন ইদানিং আমাদের পশ্চিমবঙ্গেও পরিচিত হয়ে উঠেছেন কবি মঈন মুরসালিন। সত্যি মঈন মুরসালিন ভাইয়া অসাধারণ লিখেন। সবগুলো কবিতা অপূর্ব সুন্দর আবৃত্তি। ধন্যবাদ। মরিয়ম জাহান আপু,
লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপু। আরিফা রহমান লিখেছেন, বাহ, সাথেই থাকেন আপু। আমার আরও কিছু পছন্দের কবিতা আছে, আমি আপনাদেরকে শোনাবো। এবারে পড়ছি কবি আবু হেনা মুস্তফা কামালের ছবি কবিতাটি। আশা করি আপনাদের ভালো লাগবে, আমি চেষ্টা করছি। ছবি, কবি আবু হেনা মুস্তফা কামাল। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ, ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান। আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনও অনেক জায়গায় রং কাঁচা। ভ্যান গগ, এখনও অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ়, দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সবুজ তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ। এবারে আমি আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমারও ভীষণ পছন্দের একটা কবিতা, হঠাৎ দেখা। আমি চেষ্টা করছি। হঠাৎ দেখা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলুম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া
চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটার বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনব তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধুলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। খুব সুন্দর একটি কবিতা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবারে দেখি আমি আমার সাথে আরও যারা দর্শকরা যুক্ত আছেন। মঈন মুরসালিন ভাইয়া বলেছেন সুপার, ধন্যবাদ ভাইয়া, সাথেই থাকুন। আসলে আমরা এখন যেই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের মানে গান, কবিতা এগুলো ছাড়া আসলে আমাদের মনটা ভালো থাকে না। প্রতিদিনই কোনো না কোনো খারাপ খবর শুনছি, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। এই ফেসবুক, তারপরে হচ্ছে আমাদের এই যে ভার্চুয়াল প্রোগ্রামগুলো, এই যে লাইভ প্রোগ্রামগুলো করে অনেকটাই আমরা মন থেকে শান্তি পাই, মনটাকে অনেকটাই রিল্যাক্স করা যায়, যে অনেকের সাথে কথাগুলোর আদান প্রদান হচ্ছে, কবিতা, আড্ডা, কথা সব মিলিয়ে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সবাই যে যেখানে থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন, কারণ এখন তো পরিস্থিতি খুব খারাপ, আমাদের সবাইকে সেগুলো ভেবে চিন্তেই চলতে হবে। আচ্ছা, আমি আরেকটা কবিতা পড়ছি, সেটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা কবিতা, পাহাড় চূড়ায়, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট মনে হলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, বেশ জিতেছিস তো মাইরি। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ এখানে বৃষ্টি হবে কি না? আমি বলতাম, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু ছোট্ট একটা দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি।
যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানত, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে আমি একা। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ধন্যবাদ। অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন আমার সাথে। যতন দেবনাথ দাদা লিখেছেন, আপনার আবৃত্তি অনেক দিন মনে থাকবে আপু। অসংখ্য ধন্যবাদ দাদা, সাথেই থাকুন। আরও দেখছেন, শিমুল সুলতানা আপু দেখছেন আমাদের সাথে। বদরুন্নেসা সাজু আপু লিখেছেন, সবগুলো কবিতা অপূর্ব, সুন্দর আবৃত্তি। অসংখ্য ধন্যবাদ আপু, সাথেই থাকুন। এবারে আমি কবি রফিক আজাদের একটি কবিতা পড়ছি, এই সিঁড়ি। আমার অনেক পছন্দের একটি কবিতা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই সিঁড়ি, কবি রফিক আজাদ। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে। সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে 32 নম্বর থেকে সবুজ শস্যের মাঠ বেয়ে। অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন। আয়ত দুচোখে ছিল পাখির পিয়াসী। পাখি তার খুব প্রিয় ছিল। গাছগাছালির দিকে তাকিয়ে, গাছগাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ ফুলে চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন। পাখিদের শব্দে তার ঘুম ভেঙে যেত। স্বপ্ন তার বুক ভরেছিল। পিতার হৃদয় ছিল স্নেহে আর্দ্র চোখ। এদেশের যা কিছু তা হোক না নগণ্য, ক্ষুদ্র, তার চোখে মূল্যবান ছিল। নিজের জীবনই শুধু তার কাছে খুব তুচ্ছ ছিল। স্বদেশের মানচিত্র জুড়ে পড়ে আছে বিশাল শরীর। তার রক্তে এই মাটি উর্বর হয়েছে। সবচেয়ে রূপবান দীর্ঘাঙ্গ পুরুষ। তার ছায়া দীর্ঘ হতে হতে, দীর্ঘ হতে হতে মানচিত্র ঢেকে দেয় সস্নেহে আদরে। তার রক্তে সব কিছু সবুজ হয়েছে। তার রক্তে এই মাটি উর্বর হয়েছে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে। সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে স্বপ্নের স্বদেশ ব্যাপে। সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে। খুব সুন্দর একটি কবিতা। অনেকটা সময় তো পার করেছি, আর কিছুক্ষণ থাকবো হয়তো। ইমরান পরশ ভাইয়া লিখেছেন, শুভরাত্রি, বেশ উপভোগ করলাম। ধন্যবাদ ভাইয়া।
জাহানারা রেখা আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। মঞ্চ আবৃত্তি, ধন্যবাদ আপু, সাথেই থেকো। এবারে আমি কি শোনাবো আপনাদের দেখছি। এবারে আমি আমার আরেকটি পছন্দের কবিতা আছে, আপনাদের শোনাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। কবি আরণ্যক বসুর মনে থাকবে। ঠিক আছে, পড়ছি, মনে থাকবে, কবি আরণ্যক বসু। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, তখন আমরা প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, আমি হব অরুণচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধব, তোমারও মন উষ্ঠ নিয়ে নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় ঘুরে বেড়াবো। মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হবে, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এই জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, কাব্য করে সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে। মনে থাকবে, মনে থাকবে। ধন্যবাদ। অনেক বন্ধুরা আছেন সাথে, আসলে সময় তো অনেক গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছে, এত রাত জেগে সবাই প্রোগ্রামটি দেখছেন, আমার ভীষণ ভালো লাগছে, আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, অনেক অনেক কৃতজ্ঞ। আমি হয়তো আর দুটো কবিতা পড়তে পারবো, আমাদের সময়ও তো প্রায় শেষের দিকে। তো এবারে আমি যে কবিতাটি পড়ছি, এবারে আমি কোন কবিতাটি পড়ব, ঘুরে ফিরে রবীন্দ্রনাথে চলে যাই। এবারে আমি রবীন্দ্রনাথের কৃপণ কবিতাটি পড়ছি। কৃপণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম
গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্নসম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ফিরাবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ? আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখেরিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দেইনি আমার সকলে শূন্য করে। ধন্যবাদ। এবারে আমি শেষ করে দেই কবিতাটি পড়ে। আমার সাথে আরও যুক্ত হয়েছেন মোহাম্মদ হাবিবুল্লাহ হিলালি। ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য। আরও অনেকেই আছেন দেখছেন প্রোগ্রামটি, অসংখ্য ধন্যবাদ। এত রাত জেগে প্রোগ্রামটি দেখছেন, আমার ভীষণ ভালো লাগছে। এবারে আমি কবি হেলাল হাফিজের একটি কবিতা দিয়ে আজকে প্রোগ্রামটি শেষ করব। এটা আমার শেষ পরিবেশনা। অনেক রাতও হয়ে যাচ্ছে, তারপরে আবার দর্শকরা বিরক্ত হয়ে যাবেন। আমার মনে হয় এই কবিতাটি পড়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। এবারে আমি পড়ছি কবি হেলাল হাফিজের উৎসর্গ কবিতাটি। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সঙ্গীতের লীলা? কবিতা কি ছেলে খেলা, অবহেলা রঙিন বেলুন? কবিতা কি নোট বই, টুইন ওয়ান, অভিজাত মহিলা সেলুন? কবিতা তো অবিকল মানুষের মতো, চোখ মুখ মন আছে, সেও বিবেক শাসিত। তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত। কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগারে নিয়ে খুলে দেখো, তার সমস্ত অণু পরমাণু জুড়ে কেবলই জড়িয়ে আছে মানুষের মৌলিক কাহিনী। মানুষের মতো সেও সভ্যতার চাষাবাদ করে, সেও চায় শিল্প আর স্লোগানের শৈল্পিক মিলন, আর তা ভূমিকা চায় যতটুকু যার উৎপাদন। কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অসুখে। নষ্ট সময় এলে উঠোনে দাঁড়িয়ে বলে, পথিক এ পথে নয়, ভালোবাসা এই পথে গেছে। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, এবং পরে যারা রেকর্ড করা প্রোগ্রামটি দেখবেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবার অনেক মঙ্গল কামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।